তাহলে আজকের আলোচনা হচ্ছে কুরুনমি গল্পটি। এখানে বলছে প্রথম পরিচ্ছেদের নাম, পরিচ্ছেদের নামগুলো ভীষণভাবে মনে রাখতে হবে। প্রথম পরিচ্ছেদ হচ্ছে বেহাই বাড়ি। সেটা কি শুরু হচ্ছে, অপরাহ্নকাল শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থমূল লেখন করিয়া বহিতেছে। কোথায়, কোন মাস দিয়ে শুরু হচ্ছে? শ্রাবণ মাস দিয়ে শুরু হচ্ছে। সময়টা হচ্ছে কি, অপরাহ্নকাল। প্রথম লাইন এটা খুব গুরুত্বপূর্ণ। একখানি জীর্ণকলেবর ডাউলে আসিয়া ঘাটে লাগিল, একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানি নামাইয়া দিল। তাহলে বৃদ্ধের সঙ্গে কি কি ছিল? ব্যাগ ছিল, ছাতা ছিল এবং লাঠি ছিল। তিনি সেগুলো হাতে লইয়া দাড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাহির করিয়া দিলেন। তাহলে তিনি মাঝিকে প্রথমে কত টাকা দিলেন, মানে কি দিলেন? একটি সিকি দিলেন। মাঝি কি করলেন? সিকিটি হাতে করিয়া বললেন যে কর্তা, আমরা 5টি প্রাণী, 4 আনায় কি করে পেট ভরবে? তার মানে মাঝিরা কজন প্রাণী? তার পরিবারে 5 জন। তাই বলল আমাদের কি করে পেট ভরবে, কি করে 4 আনায়। তাহলে তাকে প্রথমে কত দেওয়া হয়েছিল? 4 আনা। সে কি রে, 4 আনা কি অল্প হইল? ঠাকুর, 4 সের চাউল কিনতেই তো 4 আনা যাইবে। হাড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে, কত যাবে? 4 সের চাল কিনতে তার 4 আনা চলে যাবে। কার যাবে? মাঝির। নে নে, আর 2 ঘন্টা পয়সা নে বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তাহলে প্রথমে আমরা পেলাম কত দিয়েছিলেন? 4 আনা। দ্বিতীয়বার কত দিলেন? 8টা পয়সা। তবু মাঝি সন্তুষ্ট হইল না, বলিল মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় 8 ঘন্টাই পুরোপুরি দিন। তাহলে এখানে আমরা দুটো ইনফরমেশন পেলাম। প্রথমে তাকে দেওয়া হয়েছিল কিন্তু 4 আনা। প্রথমে আমরা পাচ্ছি যে দেওয়া হয়েছে 4 আনা, কিন্তু তারপরে পাচ্ছি কিন্তু তাকে দেওয়া হচ্ছে কত? 8টি পয়সা। আর এখানে 4 সের চালের দাম, চাউলের দাম আমরা পাচ্ছি 4 আনা। এটা মাঝির বক্তব্য। আচ্ছা, এরপর হচ্ছে উভয় পক্ষে কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ কি করলো? যে আরো 4টে পয়সা দিয়ে দিল। আচ্ছা, এরপরে বলল, তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছো, বলিস আমাদের ঠাকুর মশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। আচ্ছা, এরপর কি হলো? এরপর বৃদ্ধ দেখা গেল যে ধীরে ধীরে রাস্তায় উঠলেন এবং তিনি মানে যার জন্য এসেছেন সেখানে গিয়ে পৌঁছলেন। এবার আমরা বৃদ্ধের পরিচয় পাবো। বৃদ্ধের পরিচয় কি? এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে হাইলাইট করা আছে, বৃদ্ধের নাম হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায় এবং তার নিবাস কোথায়? তার নিবাস হচ্ছে নবগ্রাম। মনে রাখতে হবে যেন গুলিয়ে না যায়। সকাল বেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামের কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নামোচ্চারণ করে না। কেন করে না? তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যাপ্ত। তাহলে মন্তব্য যুক্তি হিসাবে আসতে পারে যে সকাল বেলায় লিখিতে বসেছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। কেন? কারণ হচ্ছে নবগ্রামের কেউ আহারের পূর্বে এই বৃদ্ধের নামোচ্চারণ করেন না। কেন করেন না? কারণ তিনি কিপ্টে ছিলেন, তাই না? তাহার কৃপণতা জনিত বা কৃপণতা খ্যাত বহুদূর, তার এই খ্যাতি বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। তার মানে আমরা বুঝতে পারছি যে তিনি মতিগঞ্জে এসেছেন তার বেহাই বাড়িতে। 5 বছর পূর্বে এই গ্রামে শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে তার যে কনিষ্ঠ পুত্র অর্থাৎ তার ছোট ছেলে শ্রীমান অন্নদাচরণের বিয়ে হয়েছিল। বৎসরখানেক হইবে তাহার বধূমাতা সন্তান সম্ভাবনা বশত পিতৃগৃহে আনিত হইয়াছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। কতদিন এসেছেন? বৎসরখানেক। কিন্তু এখানে দিয়ে দিতে পারে 5-6 মাস, 3 মাস, তা কিন্তু নয়, বৎসরখানেক। এছাড়া কি, আজ 5-6 মাস হইল একটি কচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। তাহলে কতদিন হইল? অনেক সময় হতে পারে বলবে হয়তো আজ বৎসরখানেক হইল তিনি ইহলোক ত্যাগ করেছেন, তা কিন্তু নয়। 5-6 মাস হলো তিনি একটি কচি মেয়ে রাখিয়া বধূটি কি করলো? ইহলোক
ত্যাগ করেছে। আচ্ছা, একদা উৎসব বেশ পরিধান করিয়া, আচ্ছা এই জায়গাটাই আমাদের চলতে থাকবে। পরিধান করিয়া সতী সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন, এইসব প্রসঙ্গ তার মনে পড়তে লাগলো। কার? সীতানাথের। এবং এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে, যেমন লেখা আছে, আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল, মনটা বিশেষ নহে একটু যেন বিষণ্ণ হইল। তাহলে অনেক সময় এই জায়গাটাতে দিয়ে দেয় যে তার মনটা খুব বিষণ্ণ হয়েছিল, কিন্তু তা কিন্তু নয়, তার মনটা একটু নহে, মানে একটু যেন বিষণ্ণ হইল। নেক্সট কি বলছে? বৈবাহিকের বাটি পৌঁছতে অধিকক্ষণ লাগলো না, বৈঠকখানা খোলা ছিল। আচ্ছা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা বিদ্যমান এবং এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। ৩,০০০ টাকা খরচ করিয়া তিনি কন্যার বিবাহ দিয়াছিলেন। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কত টাকা খরচা করেছেন? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা খরচা করে তিনি কিন্তু কন্যার বিয়ে দিয়েছিলেন। ঋষিকেশ কি করতেন? চালানের ব্যবসা করেন। ৫ বৎসর কাল উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহেন, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। তিনি ঋণে জড়িত হয়ে পড়েছেন ঋষিকেশ। কেন? কারণ ৫ বৎসর তিনি যে ব্যবসাটা করতেন তাতে তার লোকসান হয়েছে, এই জন্য। তাহলে মন্তব্য যুক্তি হিসাবে কিন্তু এই জায়গাটা আসতে পারে। এরপর বলছে, এই যে এই জায়গাটা আমি ব্র্যাকেট করেও দিয়েছি, বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে ৫ বৎসরের মধ্যে, সেই কক্ষ ভিত্তিতে যে একটিবারও চুন পড়ে নাই সামান্য হইলেও তাহাও এই অসচ্ছলতার একটা নিদর্শন। তাহলে অসচ্ছলতার নিদর্শন কোনটা? কি দেখে বোঝা যাচ্ছে? কারণ বসুধারার চিহ্নগুলো যে রয়েছে সেখানে কি হয়েছে? চিহ্ন পড়েনি, মানে চুন দেওয়া হয়নি, একবারও চুন পড়েনি। এটা একটা নিদর্শনের চিহ্ন। এরপর আমরা এক চাকরের কথা পাবো, ঋষিকেশের বাড়ির চাকর। আচ্ছা, আমরা যদি গল্পটা পড়ি আমরা এখানে দেখতে পাবো যে সীতানাথের বাড়ির চাকরেরও প্রসঙ্গ রয়েছে, তাই এটা যেন আমাদের গুলিয়ে না যায়। তাহলে এক ছোড়া চাকর বাহিরে বাগানে বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। আচ্ছা, তাকে বলা হলো এবং বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল, ধূম পিপাসাটা তখন তার অত্যন্ত বলবতী। এই লাইনটা দিয়ে প্রশ্ন করে দিতে পারে যে কার। আচ্ছা, এরপর নেক্সট প্যারাতে আমরা পাচ্ছি যে আশাহত বালক এই অনুরোধে, আচ্ছা সীতানাথ কি অনুরোধ করলো? যে সীতানাথ বলল যে ওহে বাবুকে একবার খবর দাও, নগিরের সীতানাথ মুখোপাধ্যায় এসেছেন। আশাহত বালক এই অনুরোধে বাক্য ব্যয় না করে তিনি ডাকতে গেলেন আর কি, গভীরভাবে কাস্তে হাতে বেড়ার গায়ে ঝুলাইল। দড়ির তালটা ধীরে ধীরে গুটাইয়া এবার সে অন্তঃপুরে গেল। এরপর আমরা ঋষিকেশের বিবরণ পাবো। এই প্যারাটা খুব পুরোটাই ইম্পর্টেন্ট, যেখানে বলছে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ কি দেখলেন? যে বৈবাহিকের সেই স্থূল বপু নাই, অঙ্গে সেই লাবণ্য নাই, চক্ষু কটরগত। ঠিক আছে, এই হচ্ছে, যদি এরকম লাইনটা তুলে দিয়ে দেয় তাহলে এটা কার কথা বলা হচ্ছে? ঋষিকেশ, সীতানাথ বা আরো যে ক্যারেক্টারগুলো আমরা পাবো এরকম নাম দিয়ে দিতে পারে, আমাদের কিন্তু বুঝতে হবে এটা ঋষিকেশের কথা বলা হচ্ছে। আচ্ছা, দুজন নমস্কার আদান প্রদান করলো, কোলাকুলি হইল ইত্যাদি। এরপর দেখা যাচ্ছে ভৃত্য এসে এরপর তাকে তামাক দিল এবং দুজনে কিছুক্ষণ ধূমপান করলেন, কারোর মুখে কোনো কথা ছিল না। অবশেষে সীতানাথ কি বললেন? ভাই যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না, বৃথা আক্ষেপ করে কি হবে বলো, মেয়েটাকে একবার আনো দেখি। অর্থাৎ যে সন্তানটাকে জন্ম দিয়ে সেই বধূ মারা গেছেন সেই মেয়েটাকে সীতানাথ দেখতে চাইছেন। এবার এই জায়গাটায় আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পাবো যে মেয়েটাকে নিয়ে আসছেন হচ্ছে একজন ঝি। এই যে পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটে দোলাই জড়ানো মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছেও না, কাঁদিতেছেও না, নিতান্ত নির্লিপ্তের মতো একদিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটি আধুলি বাহির করিয়াছিলেন। কত দিয়াছিলেন? নগদ একটি আধুলি বাহির করিয়াছিলেন। তারপর কি হলো? তারপর কি ভাবিয়া আবার আধুলিটি রাখিয়া একটি টাকা বাহির করিয়া দিলেন।
তাহলে প্রথমে একটি আধুলি বাহির করিয়াছিলেন, তারপরে কিন্তু একটি টাকা বাহির করিয়াছিলেন। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এইরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে টাকাটি দিয়া তিনি নাতনির মুখ দেখিলেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে এই লাইনটা, মুখুজ্জে মশাই ইহজীবনে এরূপ বদান্যতা ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এই লাইনটা তুলে 4টে লাইন দিয়ে দিতে পারে, যে এখানে দেখা যাচ্ছে যে এই যে আধুলির জায়গায় একটি টাকা দিয়ে মেন মুখ দেখা, বা মাঝিকে পয়সা দেওয়া, এরকম ভাবে 4টে অপশন দিয়ে দিতে পারে। কোনটা ঠিক সেটা কিন্তু বলতে হবে। এভাবে প্রশ্ন আমাদের কিন্তু নেটে এখন আসছে। ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। কেন মুখ ফিরালো, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর কারণ কি বলছে? কারণ মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামেও প্রবেশ করিয়াছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথমা কন্যার মুখ দেখিলে পাড়ার লোকে সেটাকে বাড়াবাড়ি বলিয়া হাস্য করে না। সুতরাং ঝিয়ের মনে ধরবে কেন, তাই তো? তাই ঝি কি মনে মনে ভাবতে লাগলেন যে মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়েটি, আহা, তাতে আবার মা মরা, একটু সোনাও জুটলো না। আচ্ছা, এর পরের প্যারায় আমরা দেখতে পাচ্ছি ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় মহাশয় কি করলেন ইত্যাদি ইত্যাদি রয়েছে, মানে সন্ধ্যা দেওয়া ইত্যাদি বিবরণ। এবং সেই সময় দেখা যাচ্ছে পূজার আসরে বসে তিনি শুনতে পাচ্ছেন যে বেআইন, অর্থাৎ যে বৌমার যে মা, সে কি করছে, ও গো মা আমার কোথায় গেলি গো ইত্যাদি বলে কান্নাকাটি করছেন। এবং তখন সীতানাথ মাঝে মাঝে বলে উঠছেন কি, হা নারায়ণ, কি করলে। আচ্ছা, কান্না থামিলে তারপরে সন্ধ্যের যে আরাধনা ইত্যাদি, আহ্নিক ইত্যাদি শেষ করলেন, করে তারপর তিনি জলযোগে বসলেন। কিন্তু তাহার মনের ভেতরটা টিপিয়া ধরিল। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কেন? কার মনের ভেতর টিপিয়া ধরিল? সীতানাথের। কেন? কারণ যে কার্যের জন্য এতখানি মানে পথ অতিক্রম করে তিনি কষ্ট করে এসেছেন, সেটা এখনো তিনি বলেই উঠতে পারেননি। এই জন্য এখান দিয়েও মন্তব্য যুক্তি আসতে পারে। এবং বিকেল থেকেই তিনি বলি করবেন, কিন্তু তিনি বলে উঠতে পারছেন না। শেষকালে স্থির করবেন। কি স্থির করলেন? দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়ে। এরপর দেখা গেল পরবর্তী পেজে দেখা যাচ্ছে যে আহারান্তে বৈঠকখানায় সজ্জা প্রস্তুত হচ্ছে। কোথায় প্রস্তুত হচ্ছে সজ্জা? সেটা হচ্ছে বৈঠকখানাতে। আচ্ছা, ঋষিকেশ রাত্রির মতো বিদায় নিলেন। এখানে দেখা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, যেটা হচ্ছে দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। কেন? কারণ যে কাজের জন্য তিনি আসিয়াছেন তাহা সফল হবে কি হবে না, এই ভেবেই তার রাত্রি কাটতে চাইছিল না। এখানেও মন্তব্য এবং যুক্তি হিসাবে দেওয়ার একটা প্রবণতা আছে। এরপর দেখা গেল তামাক সাজতে সাজতে যিনি চাকর ছিল তার প্রাণান্ত অবস্থা। তাই রাত্রি 3টের সময় যখন সীতানাথ আবার তামাক সাজার জন্য বলছেন, তখন সে বললেন তামাক আর নেই, সব ফুরে গেছে। আদৌ কি ফুরিয়েছিল? ফুরোয়নি। কিন্তু কি দেখা যাচ্ছে? বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানলা দিয়া গলাইয়া ফেলিয়া দিয়াছিল। আচ্ছা, কটার সময় সীতানাথ আবার তামাক সাজার কথা বলল? 3টের সময়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাব। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে কার্যোদ্ধার। এখানে সকালের বিবরণ পাচ্ছি। সকাল হইলে দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। এই চললো। এরপরে হচ্ছে নেক্সট প্যারায়, বেআই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের যা অদৃষ্টে ছিল তাকে খণ্ডন করবে। আমার আর 4টি বউ আছে, কিন্তু ছোট বউ যেমন ছিলেন তেমনটি কেউ নয়। তার মানে বোঝা যাচ্ছে সীতানাথের কতগুলো ছেলে, আরো 4টি ছেলে রয়েছে, তাই তো? 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটা কিন্তু কেউ নেই। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারনি, সেটাই দুঃখ থাকবে। তারপরে আরো বিবরণ। এখানে আমরা যে তার বাড়িতে যে রাঙি বলে একটি গাই রয়েছে, সেই গাইয়ের কথা পাবো। সেই গাই কেমন ছিল? এমনই বজ্জাত, তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না, শিং দিয়ে গুঁতোতে আসে, শুধুমাত্র সে ছোট বৌমাকেই কাছে গেলে সে কিছু বলতো না।
এই ইত্যাদি বিবরণ দিচ্ছেন। এরপর বড় বৌমা কষ্ট পেয়েছেন এবং বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন, 3 দিন 3 রাত্রি জলস্পর্শ করেননি। কে করেননি? বড় বৌমা করেননি, তাই তো? আজও বলেন যে আমার পেটের সন্তানটাও যদি চলে যেত তাহলেও হয়তো এতটা কষ্ট হতো না। এরপর দেখা যাচ্ছে ঋষিকেশ কাঁদতে কাঁদতে বলছেন যে ঠিক আছে বেয়াই মশাই থাক, আর সে কথা বলে কি হবে, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করলেন। এই যে তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কার কথা বলা হচ্ছে? সীতানাথের। নীরবে নিজের বুদ্ধিকে তিনি ধিক্কার দিতে লাগলেন। তাহলে মন্তব্য আসতে পারে নীরবে নিজের বুদ্ধিকে তিনি ধিক্কার দিতে লাগলেন। যুক্তি কেন? কারণ তার ভূমিকাই তাকে মাটি করে দিল। তার মানে মন্তব্য এবং যুক্তি দুটোই সঠিক। এরপর হচ্ছে কিয়ৎক্ষণ আবার এই কথা সেই কথা 5 কথায় কাটিল। এইবার দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সীতানাথ যেই উদ্দেশ্যে এখানে এসেছিলেন সেই কথাটা তিনি বলেই ফেললেন। সেটা কি? সেটা হচ্ছে তার বধূমাতার অলংকারের কথা। সেগুলোই আদায় করার জন্য তিনি এত কষ্ট করে এসেছেন এবং এত ভনিতা আমরা দেখতে পাচ্ছি। প্রস্তাবটা শুনে ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। বৈবাহিকের আগমন বার্তার সংবাদ শুনেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই জন্যই হয়তো তিনি আসছেন। তাহার মনে হইল একবার দুরাশা জাগলো যে কি গয়নাগুলো আটকাবেন, দেবেন না। নাতনিটা বেঁচে আছে, কুলিনের ঘরের মেয়ে, বাজবাড়ি 16 আনা সম্ভাবনা। তবে তাহারই ঘাড়ে পড়িল ওই অলংকারগুলো অবলম্বন করিয়া তার বিয়ে দেবেন। 2000 টাকার অলংকার। আচ্ছা, অলংকার কত টাকার? 2000 টাকার অলংকার দিয়ে তিনি এই কন্যার বিবাহ দিয়েছিলেন। আর এর আগে আমরা কিন্তু জেনেছি বিয়েতে খরচা গেছে 3000 টাকা। এই দুটো ইনফরমেশন কিন্তু মাথায় রাখতে হবে, গুলিয়ে না যায়। একটা একটা সঙ্গে দিলে যেন আমরা ভুলে না যাই। তখন তাহার অবস্থা খুব ভালো ছিল। উপর্যুপরি কয়েক বৎসর ক্ষতিগ্রস্ত হইয়া এখন তার পরিবর্তন হইয়াছে ইত্যাদি। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে এরকম 7-5 রকম ভাবতে লাগলেন। অলংকারগুলো কি করে আটকাবেন সেটা নিয়ে ভাবছেন। অন্তত অশুভস্য কালহরং, যত বিলম্ব হয় সেটাই তিনি চেষ্টা করবেন স্থির করলেন। অশুভস্য কালহরণং, এই বক্তব্যটা কার মনে এসেছে? এটা কিন্তু ঋষিকেশের মনে এসেছে। এবং তিনি তখন কি বললেন? মুখুজ্জে মশাই, সেই জিনিসগুলো আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করিয়াছি তখন তাহার একরতীয় ইত্যাদি নিয়ে বলতে লাগলেন। আচ্ছা, পরবর্তী প্যারায় দেখা যাচ্ছে যে মুখুজ্জে মশাই এটা শুনছেন এবং শুনে তার মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাচ্ছে কেন? তিনি ভাবছেন যে বেহাই বোধহয় অলংকারগুলো বন্ধক দিয়েছে। কারণ তিনি তো বেহাইয়ের অবস্থা দেখেছেন যে বেহাইয়ের কিরকম পরিণতি হয়েছে এখন। তাই ভেবেছেন সে হয়তো বন্ধক দিয়েছে। তাহলে তো সর্বনাশ। বললেন কেন? এখন দিতে বাধা কি? ঋষিকেশ কি বললেন? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনো 6 মাস হয়নি। কত মাস হয়নি? 6 মাস হয়নি। এখানে কিন্তু 5 মাস দিয়ে দিতে পারে, 7 মাস দিয়ে দিতে পারে, বা 1 বছরও হয়নি দিয়ে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। এবং কি, আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে যে অলংকার এখন বের করবে কে বলুন? মেয়েদের কোথায় কি আছে, কোথায় কি থাকে, আমি তো কিছুই জানি না। গিন্নি সেই কাল রাত্রির পর থেকে সে ঘরে আর ঢোকেননি। তার স্ত্রীর কথা বলা হচ্ছে। তাই তিনি শেষ পর্যন্ত কি বললেন? যে শোকটা এখন বড্ড নতুন, কিছুটা দিন যেতে দিন। গহনা দেওয়ার বাধা স্বরূপ ঋষিকেশ কারণ যেগুলো দেখালেন সেগুলো সত্য, কিন্তু সীতানাথের কাছে তো এগুলো ঠিকঠাক কারণ বলে নাও মনে হতে পারে, তাই না? তার রাগ হলো। ভাই, শোক আমারই কি লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেলে এরকম তো দেখলাম না। তা সে রাজাই বলো, আর বাদশাই বলো, আর পথের ভিখারি বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে যেতে হয় ইত্যাদি। তার যদি অত শোকী হয়ে থাকে তবে তুমি না হয় চাবিটা খুলে আনোগে। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে ভাবতে লাগলেন এবং তামাক টানতে লাগলেন। বিলম্ব দেখে সীতানাথ আবার তাগাদা দিলেন। তখন ঋষিকেশ গয়নাগুলো রাখবার আশা ত্যাগ করতে পারছেন না। তখনও অবধি কাতরভাবে বললেন, বেআই মশাই, 1 বৎসর যেতে দিন, তখন গয়নাগুলো এসে নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন আমি মাথায় করে সেগুলো আপনার বাড়ি পৌঁছে দেব। কতদিন সময় চেয়েছিল? 1 বছর।
সীতানাথ রুক্ষ স্বরে উত্তর বললেন কি, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। গুরুত্বপূর্ণ লাইন। এক দণ্ডের কথা বলা যায় না, 1 বছর যদি আমি না বাঁচি। এটা কে বললেন? সীতানাথ। ঋষিকেশ মনে মনে ভাবলেন যে সে যদি না বাঁচে তাহলে তার শ্রাদ্ধের জোগাড়ের জন্য লাগবে। ঋষিকেশ ভাবতে পারছেন না যে এইরকম ব্যবহার সীতানাথ কিভাবে করছেন। যাই হোক, সীতানাথ শ্লেষের স্বরে বললেন, তুমি কি মনে করেছো আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? অর্থাৎ তিনি ভেবেছিলেন কি ঋষিকেশ যে তার পৌত্রীর বিবাহ দেবে, তাই তো? কিন্তু সীতানাথ বলছেন যে তুমি কি ভাবছো নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই আমি ওকে নিয়ে যাব। বড় বৌমা মেয়েটাকে দেখবার জন্য পাগল। কে? বড় বৌমা। আসবার সময় আমাকে বলল কি যে বাবা আমিও তোমার সঙ্গে যাই, খুকিকে দেখে আসবো। বিবাহের কথা বলছো? তা ভাই আমাদের কি এমন কপাল হবে ওই মেয়েকে যা দেখলাম, মানে তার চেহারা যা দেখলো বা যা কিছু, সে আদৌ বেঁচে থাকবে এই আশাই সীতানাথ করতে পারছেন না। ঋষিকেশ কিন্তু ব্যবসা বুদ্ধি সম্পন্ন লোক, তিনি এই স্তোত্র বাক্যে কোনো মতেই ভুলে যাওয়ার পাত্র আমরা তাকে দেখছি না। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে দেবে দেবে না করতে করতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ঋষিকেশ বলছে যে তা গহনা এখন থাকুক, যখন মেয়ে নিয়ে যাবেন তখন গহনা নিয়ে যাবেন। কথাটা শুনে সীতানাথ জ্বলে উঠলেন, বললেন ভায়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলো আটকে রেখে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেআইয়ের চরিত্র মানে আগে থেকেই তিনি জানতেন, তিনি যখন ধরিয়ে আছেন গয়না নিয়ে যাবেন তার মানে তিনি ওটা নিয়ে যাবেন, আর রেখে দিতে পারবেন এরকম আশা আর নেই। সুতরাং আপত্তি উত্থাপন করে কোনো লাভ নেই। তখন কি বললেন, তবে নিয়ে যান। সীতানাথ মুখ প্রফুল্ল ধারণ করলেন। আচ্ছা, বললেন আহার আদির পর সকাল সকাল বেরোতে হবে, তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটছে যে গঙ্গার ঘাটে তিনি যাচ্ছেন এবং বলছেন যে মাঝিকে, এবং তিনি বলছেন যে এই সম্বন্ধ করতে তিনি এসেছিলেন, এইসব ব্যাপার নিয়ে তিনি বলছেন। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝিকে উচ্চস্বরে সীতানাথ বললেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। মানে পারিপার্শ্বিক যারা ছিল তারা শুনে, মানে এত জোরে চেঁচিয়ে তারা শুনে বোঝাতে চাইলো যে তিনি কেন এখানে এসেছিলেন। আচ্ছা, বলিয়া সেই ধূর্ত ব্রাহ্মণ চারিদিকে চাহিয়া দেখিল ঘাট শুদ্ধ লোক তাহার কথাগুলো শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, এরপর তিনি বাড়ি ফিরে এলো এবং আহারাদিও করলো। তার তো আর তর সইছে না। ঋষিকেশ বলছে, ভাই এবার জিনিসগুলো নিয়ে এসো। ঋষিকেশকে বলছে, মানে দুর্গা দুর্গা বলে সকাল সকাল এবার আমি যাত্রা করি, তাই তো? এখানে দেখা যাচ্ছে যে ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন সেই যখন দিতেই হবে, তাও কৃপণের স্বভাব। এবার সীতানাথ গুনগুন করে একটি রাগিনী ধরলেন। এই দুটো লাইনই মনে রাখতে হবে। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। আচ্ছা, এরপরে দেখা গেছে যে ঋষিকেশ ফিরে আসছেন। তিনি বলছেন কি হলো ব্যাপার, কি হলো, সে কি হলো না, কি হলো? তিনি বলছেন হলো না। ঋষিকেশ বলছেন যে সে কি? ঋষিকেশ ব্যাপারটা বললেন কি, মুখুজ্জে মশাই জিনিসগুলো আপনাকে দিতেই প্রস্তুত ছিলাম, গিন্নিকে গিয়ে বলতে। প্রথমে তিনি কেঁদে ভাসালেন, শেষে বললেন চাবি তো নেই। চাবি আমার মায়ের কাকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা কিন্তু সীতানাথের বিশ্বাস হলো না। তাহলে কোন কথাটা সীতানাথের বিশ্বাস হলো না? এরকম অনেকগুলো লাইন দিয়ে দিতে পারে। আগের লাইনটা কিন্তু মনে রাখতে হবে যে চাবি ছিল মায়ের কাকালে, সেটা নিয়েই সে চিতায় উঠেছে। এটা এই কথাটার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। আচ্ছা, সীতানাথ তো বিশ্বাস করলেন না এবং রাগিয়া বললেন, সে আমি শুনবো না। চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি না। ঋষিকেশ বললেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই, আমি কি করব? এই তো অবস্থা। এর ওপর কি কামার ডেকে মানে এখন সিন্দুক ভাঙানোটা কি উচিত হবে? কারণ বাড়িতে তো এমনিই দুঃখের পরিবেশ। তখন দেখা যাচ্ছে যে সীতানাথ প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছেন এবং তিনি বলছেন যে ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াই কি তোমার কর্তব্য কর্ম হয়? কি না দেবে কি দেবে না সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, তেরাত্রির পোয়াবে না, উচ্ছন্নে যাবে।
বোঝা গেল? তাহলে এই কথাটা কে বলছেন? এই যে লাইনটা, অভিশাপ দিয়ে যাব, উচ্ছন্নে যাবে, তেরাত্তির পোয়াবে না, সীতানাথ বলছেন। বৈবাহিক এরপর কি করলেন? তো অপমান বোধ করলেন এবং তারপরে তিনি মনে করলেন যে কিছু করার নেই। এরপরে তিনি স্বয়ং কামারকে ডেকে এনে দোতলার ওপরে নিয়ে গিয়ে বাক্স ভাঙালেন, সিন্দুকটাকে ভাঙালেন। আচ্ছা, এই নেক্সট যেটা তৃতীয় পরিচ্ছেদ, সেটা হচ্ছে বুড়াবর। এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম ভোর হইয়াছে। হতে পারে এই লাইনটা তুলে দিল, ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম ভোর হইয়াছে। কোন গল্প থেকে বললে আমরা কিন্তু সহজেই মোটামুটি পড়া থাকলে বলতে পারবো কুরুনমে, কিন্তু হতে পারে 4টে পরিচ্ছেদ দিয়ে রেকগনাইজ করতে বললো, চিনতে বললো যে এই লাইনটা ঠিক কোন পরিচ্ছেদের অন্তর্গত। তাহলে আমাদেরকে এভাবে মনে রাখতে হবে, প্রথমত কটা পরিচ্ছেদ আছে, কোন পরিচ্ছেদের নামগুলো কি, এবং তার সাথে সাথে সেই পরিচ্ছেদের কি ঘটনা ঘটেছে। ইনফরমেশনের সাথে সাথে আমাদেরকে ঘটনাগুলো মনে রাখতে হবে। শুধু এই কারণে নয়, আরেকটাও কারণ হচ্ছে এখন যে প্রশ্নগুলো হচ্ছে, বিগত বছর থেকে যে প্রশ্নগুলো হচ্ছে বা এবারও যে প্রশ্ন হয়েছে, প্রচুর পরিমাণে সাজিয়ে লেখো টাইপ কোশ্চেন কিন্তু এসেছে। তাই সাজিয়ে লেখো কোশ্চেন অ্যাটেন্ড করতে যদি পারতে হয়, তাহলে কিন্তু আমাদের পরপর বিষয়টাকে মাথায় রাখতে হবে, সেটাও গল্পের আকারে। যে প্রথম অধ্যায় এটা ছিল, প্রথম অধ্যায় এই ঘটনাটা ঘটেছে, তারপরে এটা। তাহলেও পুরোপুরি না হলেও 100% না হলেও আমরা কিন্তু বেশ কিছুটা কাছাকাছি পৌঁছতে পারবো। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে বুড়াবর। ভাগীরথী তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম ভোর হইয়াছে, সকল পাখি এখনো প্রভাতী কুলকুজন আরম্ভ করিছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কি, এখানে তিনি বাড়ি ফিরে আসছেন। হ্যাঁ, এখানে আমরা ভাগীরথীর প্রসঙ্গ পাচ্ছি এবং এখানে তিনি নবগ্রামে ফিরে আসছেন, অর্থাৎ সীতানাথের যে বাড়ি নবগ্রাম সেখানে তিনি আসছেন এবং তাকে তার বাড়ির এখানে আমরা বিবরণ পাবো কি, দুই পাশে দুইটি ইষ্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান, তাহা বহুকাল সংস্কারের অভাবে ক্ষত বিক্ষত ইত্যাদি হইয়া পড়িয়াছে। দুই দিকে দুইটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পড়িয়া দাঁড়াইয়া আছে। এটা থেকে অনেক সময় প্রশ্ন দেয় যে দুই দিকে দুটি কি, কলিকা ফুলের গাছ। কোন ফুলের গাছ? কলিকা। দ্বারে উপস্থিত হইয়া ক্ষীণ রুক্ষ কণ্ঠে সীতানাথ বললেন, নিতাই। একবার দুবার তিনবার ডাকলেন। নিতাকে কতবার ডাকলেন? 3বার ডাকলেন। 3বার ডাকার পর নিতাই ছুটে গিয়ে দরজা খুলছেন এবং তিনি দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহের মধ্যেই তার আকার যেন পরিবর্তন হয়ে গেছে সীতানাথের। সেই ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই, বালাপোষ কোথা থেকে আসিল? ভাবিয়া নিতাই কিছুই ঠিক করতে পারিল না। নিতাই হচ্ছে তাঁতির ছেলে, ভৃত্য বালক, ঠিক আছে? সে হচ্ছে অ্যাপ্রিটেন্সি করিতেছিল, মাইনে পায়, প্রসাদ পায় না। এরকম আমরা অনেক চাকরকেই দেখি। সেরকম সীতানাথ বললেন, কিরে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বললেন, ভালো। এবার প্রশ্ন করছে, আপনার লাঠি এবং ছাতা কোথায়? নিতাই প্রশ্ন করছে এবং বৃদ্ধ করুণভাবে নিতাইকে মানে নেত্রপাত করছেন। তারপরে কাঁদো কাঁদো বলছে হ্যাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠি গাছাটির ওপর নিতাইয়ের অনেকদিন ধরেই লোভ পড়েছিল। একদিন সুযোগ পেলে সে সেটা চুরি করবে, এটা ভেবেছিল যে চুরি করে সে বাড়ি রেখে আসবে। এবং সেই তাই লাঠিটার জন্য তার কিঞ্চিত দুঃখ অনুভব হলো। মনে করলো নিশ্চয়ই মতিগঞ্জের বাড়ির কোনো ছোড়া চাকর এই কাজটা করেছে। কিন্তু ছাতাটাও লইল, কারণ ছাতা একেবারেই ভালো ছিল না, ছাতা ছিল ছেঁড়া। সে তার মনিব তাকে বকশিস দিলেও সে নিত কিনা সন্দেহ। তাহলে কোন জিনিসটা বকশিস দিলে নিত কিনা সন্দেহ? সেটা হচ্ছে ছাতা। যদিও বা লইত, তবে তাহার বেতের শিকগুলো খুলিয়া লইয়া ধনুকে তীর করিয়া করা চলিত। সেই ছাতা আর কোনো কাজে লাগিত না। সীতানাথ একেবারেই নিজের ঘরছা। এরপর কি হচ্ছে? এরপর হচ্ছে হা হা হা, সর্বনাশ হয়ে গেল, সীতানাথ বলছে। এবং এই অবস্থা দেখার পর নিতাই সেখান থেকে সরে পড়ছে এবং যে বড় বউ ঠাকুরানী তখন উঠিয়া বারান্দা মার্জনা করিতেছিলেন। তাহাকে নিতাই কর্তার অবস্থা জানাইল। তিনি বললেন, বড়বাবুকে ডাকিয়ে দে। এবার বড়বাবুর বিবরণ আমরা পাবো।
বড়বাবু মানে হচ্ছে সীতানাথের বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র, যার নাম হচ্ছে শ্রীনিবাস। এবং সে এলো। সে এবার জিজ্ঞেস করলো কি হলো, দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরো কিছু বলেন এই আশায় শ্রীনিবাস তাহার মুখের পানে উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। বৃদ্ধের মুখ হইতে হাউতাসের অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছু শুনতে পেলেন না। আচ্ছা, এখানে আমরা এটাই পাবো। এরপরে দেখা যাচ্ছে এবার সীতানাথ শ্রীনিবাস বিরক্ত হয়ে যাচ্ছে যে কি বলছে। এরপর দেখা যাচ্ছে যে সীতানাথ কি বলছেন, যে অনেক কষ্টে এবার বৃদ্ধ বলিলেন, কি বললেন, যে চাঁদবাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে, চাঁদবাড়ির ভূধর চাটুর্যে তার ওই গয়নাগুলো নিয়েছে। পুত্র রাগিয়া বলিল, সে আবার কে? সে কি করে গয়নার বাক্স নিলে, ছিনিয়ে নিলে, আর আপনি চুপচাপ দেখলেন, পুলিশের সাহায্য নিলেন না? তখন তিনি কি বলছে, যে পুলিশেও গিয়েছিলাম, থানার দারোগাকে, থানার দারোগা হচ্ছে ভূধর চাটুর্যের ভগ্নিপতি, ভগ্নিপতি হোক আর বাবাই হোক। আচ্ছা, তারপরে কি বললেন, বললেন লিখে নেবে কি, উল্টে সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেওয়ার ভয় দেখালে। কলিকাতায় যে মেসের বাসা, এবং আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই শ্রীনিবাসের বিবরণ। শ্রীনিবাস কি করতেন, তিনি কলকাতায় যে মেসে বাসায় তিনি থাকতেন, লেখাপড়া করতেন, সেই বাসায় আইন অধ্যয়নকারী একজন ছাত্র ছিলেন। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝেই আইন সম্পর্কীয় অনেক তর্ক বিতর্ক শুনতে পাইতেন। সেই অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ বলে স্থির করেছেন। নগদ 8 আনা খরচ করিয়া একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করেন। কত টাকা খরচা করে? 8 আনা। এবং অনেক সময় দিয়ে দিতে পারে যে শ্রীনিবাস তিনি উকিল ছিলেন বা তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, তা কিন্তু নয়। তিনি যেই মেসে ছিলেন সেই মেসে তার এক বন্ধুর কথা কিন্তু আমরা পাচ্ছি। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন, তাহার সেই 1 ঘন্টা কালব্যাপী সকরুণ বক্তৃতা তিনি দিলেন। তাহলে কতক্ষণ ধরে? সেটা হচ্ছে 1 ঘন্টা ধরে। আচ্ছা, এরপরে কি হলো, সন্ধ্যার পূর্বে কি 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 বলতে লাগলো আর কি। সন্ধ্যার পূর্বে নৌকা গুণটা নিয়ে আসিতেছিল, হঠাৎ গুণ ছিড়িয়া নৌকা বিপরীত দিকে ছুটিয়া গেল। তাহলে ঘটনাটা কি ঘটেছিল, যে তিনি ফিরে আসছিলেন, সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টেনে নিয়ে আসছিলেন, কিন্তু বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া ভাঙিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সীতানাথের পিঠে বাঁধা ছিল। কোথায় বাঁধা ছিল? পিঠে। অচেতন অবস্থায় সীতানাথকে জল হইতে তুলিয়া ভূধর চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া যায়। আচ্ছা, শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গহনার বাক্স দিল না। শ্রীনিবাস এবার জিজ্ঞেস করছে গহনার কথা। সে নিজের মুখে স্বীকার করেছে, প্রথমে স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হইল তখন জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এখানে যে ঘটনাটা বলেছে একটু ছোট্ট করে বলে দিই, আপনারা পড়ে থাকলে জানবেন যে এখানে প্রথমে সত্যি কথাই বলেছিল, যে ভূধর চাটুর্যে সত্যি কথাই বলেছিল যে সে গহনার বাক্স পায়নি। কিন্তু যখন ডাক্তার আসে এবং সীতানাথের অসুস্থতা দেখে, সীতানাথ যখন এই কথা শুনতে পারে যে গহনার বাক্স তার কাছে নেই, তখন সে আবার অসুস্থ অনুভব করে এবং তার ফলে ডাক্তার তাকে কি বলে, যে বলতে যে গহনার বাক্স আছে। এই জায়গায় আমরা এই বিষয়টা দেখতে পাই। এবং তারপরে আবার দ্বিতীয়বার স্বীকার করে, কিন্তু তার বদলে সে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে তার যে মেয়ে রয়েছে ভূধর চাটুর্যে, তার মেয়ের বিয়ের কথা সে সেখানে বলে। এই যে এখানে বলছে দেখুন, যে স্বীকার করলে অথচ দিলে না, বাহ বেশ লোক তো, তবে স্বীকার করারই বা কি দরকার ছিল, তাই না? তখন বলছে যে আসল উদ্দেশ্যটা, তখন বলল, উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে গয়নাগুলো সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গয়না তোমার ঘরেই যাবে, কন্যাদান রূপে দেবে। এই কথা শুনে শ্রীনিবাস বললেন, তবেই তো দেখছি গোলযোগ। আচ্ছা, নেক্সট প্যারায় কি রয়েছে, এবার আমরা সীতানাথের যে কনিষ্ঠ পুত্র
তার বিবরণ পাবো। এই প্যারাটা পুরোটা আমাদেরকে পড়তে হবে। খুব গুরুত্বপূর্ণ, পরপর লাইন ধরে সাজিয়ে লিখতে দিতে পারে, সত্য মিথ্যা দিতে পারে, অনেক রকম ভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি এলে ফেল করা নব্য যুবক। এলে পাশ করা না, কিন্তু ফেল করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। এছাড়া কি, প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করিয়া থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্বান বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি রয়েছে। এবং তার চেহারার বিবরণ এখানে কি দিয়েছে? চেহারা হচ্ছে তার দিব্য রবীন্দ্রীয় কেশদাম, তাহার কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ বর্ধিত হইয়াছিল। আচ্ছা, স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া, এই বইটার নাম মনে রাখতে হবে ভীষণভাবে, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামধেয় একটি চটি কবিতা পুস্তক প্রণয়ন প্রকাশ করিয়াছিলেন। তাহলে এই যে বইটা ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু, এটা কি বই? এটা কিন্তু কবিতার বই। অনেক সময় দিতে পারে উপন্যাস, নাটক বা প্রবন্ধ, তা কিন্তু নয়। এটি একখানি চটি কবিতার বই। এভাবে নেটে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, এরপর কি দেখা যাচ্ছে? যতবার তিনি বিবাহের প্রস্তাব তার কাছে এসছে তিনি প্রত্যাখ্যান করেছেন, মানে তিনি আর বিয়ে করতে চান না তার স্ত্রীর মৃত্যুর পর। এটুকু আমরা বুঝতে পারলাম। এই জন্যই শ্রীনিবাস কি বলছিলেন, তবেই তো দেখছি গোলযোগ, মানে সমস্যা। কারণ ভাই তো বিয়েই করতে চান না, তাকে রাজি করাবেন কিভাবে? বৃদ্ধ বলিলেন, দেখ চেষ্টা করে, বলে কয়ে দেখ, নইলে বুড়ো বয়সে অতগুলো মানে গয়নার শোক আমি আর সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার 4টে দাদা রয়েছে, তারা তাকে ঘিরে এবার যাতে সে বিয়ে করে সেই জন্য তাকে বোঝাতে শুরু করলো। এরপর আমরা দেখতে পাবো কে কি বলছে। এই প্যারাটা আপনারা দেখে নিতে পারেন যে কে কিভাবে রাজি করানোর চেষ্টা করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বঙ্কিমবাবুর প্রসঙ্গ এসেছে। কারণ আমরা জানি যে বঙ্কিমবাবুর 2টো বিয়ে হয়েছিল। এই যে বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশশুদ্ধ সকলেই সমস্বরে বলিল, বাংলা ভাষায় একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আটটা নয়, 2টা বিবাহ করিল। কার কথা বলা হচ্ছে এখানে? 2টা বিবাহ করিল, এখানে কিন্তু বঙ্কিমচন্দ্রের কথা বলা হচ্ছে। এই জায়গাটা মনে রাখতে হবে। এবং কত নম্বর পরিচ্ছেদে বলা হচ্ছে সেটাও মনে রাখতে হবে। আচ্ছা, এরপর নেক্সট প্যারায় হচ্ছে, এদিকে আর সময় নেই। ভূধর চট্টোপাধ্যায় কতদিন সময় দিয়েছে? 10 দিন মাত্র সময় দিয়েছে। 20শে শ্রাবণ হচ্ছে শেষ দিন, বিয়ে শেষ দিন। তাহার 3 দিন কেটে গেছে, সপ্তাহ মাত্র বাকি, কিন্তু ছেলেকে তারা রাজি করাতে পারছেন না। এরপরে দেখা যাচ্ছে যে এরপর দেখা যাচ্ছে ছেলে যখন রাজি হচ্ছেন না, তখন সীতানাথ নিজেই গয়নার লোভে কি বলছেন যে তবে আমিই বিয়ে করব। তবে বাপ বলিল, তবে আমিই বিবাহ করিব। এবার এই যে সংবাদ যে তিনিই বিয়ে করবেন, এই সংবাদ শুনে সংবাদ তার রাষ্ট্র হয়ে গেছে গ্রামে। মহা হাসি টিটকিরি পড়িয়া গেল। এবং কে কি বলল এটা কিন্তু পরপর মনে রাখতে হবে। এবং আমি এখানে পাশে ব্র্যাকেট দিয়ে 1, 2, 3 করে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। দিয়ে দিতে পারে এরকম ভাবে কতগুলো পয়েন্ট দিয়ে কোনটা আগে কোনটা পরে। আমি একটু পরপর বলছি। 1 আমি দাগিয়েছি হচ্ছে, লোকে বলিল গহনা হারানো, নৌকা উল্টানো ওসব ছল মাত্র। সুন্দরী 2 দাগিয়েছি, সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাইয়াছে বুড়ার বুদ্ধি শুদ্ধি। কেহ বলিল 3 নম্বর, বুড়োকে কি চেনা ভার, দুধটুকু মারিয়া ক্ষীরটুকু হইয়াছে। 4 নম্বর, কেহ বলিল দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। 5 নম্বর কি পাচ্ছি, কেহ বলিল বুড়োর প্রাণের ভিতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে তাহা তো আমরা জানিতাম না। তারপরের পয়েন্ট 6 নম্বরে হচ্ছে, একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বাঁধিয়া দিল। তাহলে এই ঘটনাটা রাষ্ট্র হওয়ার পর কে কি করলো, কার কি অ্যাক্টিভিটি পরপর আমাদের জানতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে পরপর সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। যারা খাতায় নোট বানাচ্ছেন
নিশ্চয়ই কিছু না কিছু নোট বানাচ্ছেন, তারা এরকম ভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে করবেন। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কিন্তু যেরকম আমরা হার্ডওয়ার্ক করবো, এরকম ভাবে পড়বো, সেরকম ভাবে আমাদের প্রশ্ন বুঝতে হবে এবং বুঝে স্মার্ট ওয়েতে স্টাডি করতে হবে, তাহলেই কিন্তু আমরা নেট বা জেআরএফ ক্র্যাক করতে পারবো। আচ্ছা, এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা ছিল সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো। এই নাটকের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাইনটা, বিয়ে পাগলা বুড়ো, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, এটা। আচ্ছা, এই নিয়ে যার যার বক্তব্য। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত, তাহাদের 2-1 আসিয়া সীতানাথকে বলিলেন, মুখুজ্জে মশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়, ইত্যাদি নানান প্রসঙ্গ। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে সীতানাথ বলিলেন, ও পাজি যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। কে বিবাহ করবে না? তার ছোট ছেলে, তাই তো, অন্নদাচরণ। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলেও অলংকার দেবে বলেছে, তার মানে অলংকারের জন্যই তিনি বিয়ে করতে চাইছেন। পাড়ার লোক, গ্রামের লোক সকলেই একটা আমোদ শুরু করে দিল ইত্যাদি। 4 ছেলে 4 বধূ, এরা তো ব্যাকুল হয়ে গেল যে কি হচ্ছে। আচ্ছা, এবং তারা বুঝাতে লাগলো। সীতানাথ বললেন, দেখো, আমার বিবাহ করার কিছু মাত্র প্রয়োজন নেই, তোমরা অন্নদাকে রাজি করাও, আমি ছেলের বিবাহ দিয়া সোনার চাঁদ বোর ঘরে আনি। এই কথা শোনা মাত্র অন্নদা যাও ছাড়া পেয়েছিল সবার হাত থেকে, আবার তাকে বোঝাতে শুরু করে দিল। আচ্ছা, কিন্তু শেষ রক্ষে হলো না। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, 24শে শ্রাবণ, 24শে শ্রাবণ, বিবাহের আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন। আচ্ছা, এখানে এই গল্পটা সম্পর্কে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আগের পৃষ্ঠাতেই আমরা একটা দেখলাম যে 20শে শ্রাবণ, এই যে 20শে শ্রাবণ বিবাহের শেষ দিন, ঠিক আছে, কিন্তু এরপরেই আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতেই রয়েছে ইনফরমেশন যে 24শে শ্রাবণ, বিবাহের আর 5 দিন মাত্র বাকি। সুতরাং এখানে মনে হতে পারে যে এটা কি হবে, কিভাবে সম্ভব, কিভাবে হয়। প্রথমত এখানে আমাদের কিছু করার নেই, গল্পটাতে এভাবেই লেখা রয়েছে, তাই যদি এইভাবে এগুলো নিয়ে আমরা ভাবতে চাই তাহলে কিন্তু হবে না। আর এরকম ধরনের প্রশ্ন হয়তো নাও দিতে পারে, কিন্তু আমাদেরকে ইনফরমেশনটাকে মাথায় রেখে যেতে হবে, এটুকুই যা। এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাই জন্য আমি প্রথমেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমরা পড়ি। বিবাহের আর 5 দিন মাত্র বাকি, সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন। বলিয়া গেলেন কি, আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেখান থেকেই তিনি বিবাহ করতে যাবেন। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে বৃদ্ধ তো যাত্রা করেছেন, এরপরে মহা গন্ডগোল হয়ে গেল। ছোট বউ সকলেই অন্নদার প্রতি একেবারে খড়গহস্ত হয়ে গেল। প্রায় 10 বৎসর কাল গৃহিণীর মৃত্যু হয়ে গেছে। তাহলে এবাড়ির গৃহিণীর মানে সীতানাথের স্ত্রীর মৃত্যু হয়েছে, 10 বছর হয়ে গেছে। তারপরে ছেলে পুলে নাতি ভরা সংসার। এখন আবার 10 বছর পর আবার এখন কি হয়েছে, বড় বধূ ঘরের গৃহিণী। এখন 10 বছর পর আর কেউ এসে এই জায়গা দখল করবে এবং এই জায়গাটা বড় বধূ মেনে নিতে পারছেন না, খুব স্বাভাবিক। বড় বধূ কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করলেন, অনুভাই লক্ষ্মীটি, এখনো সময় আছে, বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড়ে খাড়ে যায়। তাহলে এই কথাটা কে বললেন? বড় বধূ এই কথাটা বললেন। কাকে বললেন? অনু বলতে অন্নদাকে, যে তুমি বিয়ে করো, নয়তো সোনার সংসার ছাড়খাড় হয়ে যাচ্ছে। অন্নদা কি বললো, দেখো বৌদিদি, আমার একটা মতলব আছে। এবার তার যে বুদ্ধি এসছে সেটা সে বলতে লাগলো। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটি বিয়ে হয় না। তোমরা কোনো রকমে 1000 খানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও, আমি সেই টাকা ভূধর চাটুর্যকে দিয়ে বলি আপনি ব্রাহ্মণ, কন্যা দায়গ্রস্ত, কিঞ্চিত সাহায্য দিলাম, মন মতো সুপাত্র দেখে মেয়ের বিয়ে দেয়। অর্থাৎ অর্থ সাহায্য দিতে চাইছেন, সেটা কত? 1000 খানেক টাকা। আচ্ছা, এরপরে প্রত্যেকে কি করলো, যে যেভাবেই হোক প্রাণের দায় পরিবারের সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে কলিকাতায় যাত্রা করিয়াছিলেন। কিভাবে? রেলপথে। আর সন্ধ্যার সময় অন্নদা যাচ্ছেন নৌকায়
চন্দ্রবাটির অভিমুখে রওনা হলেন। তাহলে এটা গুলিয়ে উল্টে দিতে পারে, এটা যেন মনে থাকে। পরবর্তী এবং শেষ পরিচ্ছেদ হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, যেটা হচ্ছে একখানি পত্র। এই একখানি পত্রে যে গুরুত্বপূর্ণ জায়গা প্রথমেই মনে রাখতে হবে, যে ঠিকানা কি লিখেছে, চন্দ্রবাটি 27শে শ্রাবণ, এবং এখানে লেখা আছে পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশ। এটাকে ঘুরিয়ে দিতে পারে পরম শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু, বা পরম পূজনীয় পিতা ঠাকুর মহাশয়, এরকম ভাবে গুলিয়ে দিতে পারে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দকে মাথায় রাখতে হবে, পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু, সংখ্যাতীত প্রণমান্তে নিবেদন। আচ্ছা, এখানে চিঠিতে বলছেন যে আপনি কলকাতায় রওনা হইবার পরদিবস আমি, মানে তিনি চন্দ্রবাটির গ্রামে তিনি উপস্থিত হয়েছেন এবং প্রথমে ভূধর চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয়ে পরম সজ্জন ব্যক্তি, যার পর্নায় আদর অভ্যর্থনায় আমাকে রাখিয়াছেন। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, এখানে জিজ্ঞেস করতে পারে এটা কার কথা বলা হচ্ছে, সীতানাথ নাকি ঋষিকেশ নাকি ভূধর চাটুর্যে, কার কথা বলা হচ্ছে আসতে পারে। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন এবং তারা নির্জনে নিয়ে বললেন, বাপুহে শুনিতেছি নাকি তুমি কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত আছো, তাহলে বিবাহ যেন না করে সেই কথা নিয়ে বলতে এসছে। ঠিক আছে, কারণ এর কারণ কি, কারণ ও মেয়েটির জাতি কুলের ঠিকানা নাই। আচ্ছা, এবং সেই লোকটাকে তিনি বললেন, যে অন্নদা বললেন যে আমি করব না, আমার পিতা ঠাকুর বিয়ে করবেন। তখন তিনি বললেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এই কাজ না করেন, ওই মেয়েটির জাতিকুলের ঠিকানা নাই, ওটি কুরনো মেয়ে। এবার এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। 12-13 বৎসর পূর্বে যেবার মহাবায়নী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল, সেই বৎসর পরিবারে সেখানে গঙ্গা স্নান করিতে গিয়া ভূধর চট্টোপাধ্যায় এই মেয়েকে কুড়িয়ে পেয়েছে। ওই মেয়ের বয়স তখন আন্দাজ 2 হবে। তাহলে যখন কুড়িয়ে পেয়েছে সেই সময় মেয়েটির বয়স ছিল 2 বছর, এবং এই ঘটনাটা কতদিন আগে ঘটেছে, 12-13 বছর আগে ঘটনাটা ঘটেছে। এটা দিয়ে দিতে পারে 13-14 বছর, 11-12 বছর। এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিঃসন্তান বলে কি করেছিলেন, যে তিনি সেই মেয়েটাকে নিয়ে আসেন এবং কন্যার মতো প্রতিপালন করেন। অনেকবার ওই মেয়ের বিবাহ সম্বন্ধ হয়েছে, কিন্তু পাছে কোনো সৎ কুলীন ব্যক্তির জাতি নাশ হয়, এই আশঙ্কায় আমরা প্রতিবারেই সাবধান করে দিয়েছি, তোমাকেও সাবধান করলাম। আচ্ছা, এরপরে তিনি অন্নদা বলছেন যে ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল শুনে আমার মনে একটা সন্দেহ জাগে। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন কন্যাকে পানি গ্রহণার্থী হইয়াছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বত্রভাবে কর্তব্য। কন্যাকে তারপর নিয়ে আসা হলো। তারপর মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হইলাম। কেন? মুখটা হচ্ছে অবিকল আমাদের পরলোকগতা ছোট বধূর মতো, তাই তিনি বিস্মিত হলেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কেন, মন্তব্য যুক্তি হিসাবে, যে মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই। কেন বিস্মিত হইলেন? কারণ তার মুখটি হচ্ছে একদম পরলোকগতা ছোট বধূর মতো, অর্থাৎ অন্নদা স্ত্রীর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে তিনি জিজ্ঞেস করলেন যে কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কিনা। তিনি প্রথমে বলতে চাননি। এরপর জেরার পর তিনি বললেন যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্ল শুলের মতো একটা বেদনা দেখা দেয়, 2 দিন বা 3 দিন বুক যায় যায় শব্দ, তারপর ভালো হইয়া যায়। বৎসরে এরূপ 2-1 বার ঘটিয়া থাকে। এই লক্ষণের কথা বলা হচ্ছে। এই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে অন্নদা জানেন যে তার স্ত্রীরও ছিল এবং তার শালাদেরও রয়েছে, শ্যালকগণের রয়েছে। আচ্ছা, পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। সেটা কি? সেটি হচ্ছে মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 12 বৎসর পূর্বেই আমার মানে শ্বশুর শাশুড়ি ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া ছিলেন। তাহলে পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। সেটা কি? সেটা হচ্ছে এই বিষয়টা।
সপ্তাহ ধরিয়া ত্রিবেণী চতুর্দিকে অনেক খোঁজা হয়েছিল, মেয়েটির গানে অনেক সোনার গয়না ছিল, এই জন্য তারা মনে করেছিল যে গয়না লোভে হয়তো হত্যা করে দিয়েছে। আচ্ছা, এরপরে তিনি বলছেন, এবং এই রোগ তার অম্লশূলের যে বেদনা সেটা তার স্ত্রীরও ছিল, আমার শ্যালকগণও অল্পাধিক পরিমাণে ওই পীড়াক্রান্ত। যাহা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়া শ্বশুর মশাইকে তাদেরকে ডেকেছে এবং তারা চিনতে পেরেছে যে হ্যাঁ, এটাই তাদের সন্তান। আচ্ছা, মেয়েটি যে তাহারই সেই বিষয়ে তারা সংশয় মাত্র নাই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন, তাহা হইলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়। এই কারণেই বটে এই মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া বিশেষত কন্যাটি কথা বলা হচ্ছে। কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্য কর্ম নয়, সেটা ভেবে আমি অগত্যা তাহাকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছি। সে বিবাহ করতে স্বীকৃত হয় এবং এখানে রয়েছে নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা। পুরো নামটা মনে রাখতে হবে, শ্রী অন্নদাচরণ দেব শর্মা পুনশ্চ। এরপরে আরেকটা কথা বলেন তিনি চিঠিতে, সেটা হচ্ছে মানে একবার গুরুদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মুদ্রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক যে কাব্যখানি যে তিনি লিখেছিলেন, তার যেগুলো যেগুলো বিক্রি হয়নি সেই খণ্ডগুলো তিনি নিয়ে আসতে বলেন এবং চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখিয়া সঙ্গে দিলাম। আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন, আমি যদি আত্মজীবন চরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি, তবে তিনি সেই পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। তাহলে বইটার নাম কি? আত্মজীবন চরিত নামে একটি গ্রন্থ তিনি পুস্তক তিনি বের করতে চান। আচ্ছা, এইভাবেই শ্রী অন্নদা চিঠিতে শেষে লিখলেন, ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলংকারের কথা বলিয়াছিলেন, এখন বলছেন যে সেটা পুরোপুরি মিথ্যে কথা, সেটা পুরোপুরি মিথ্যে। পাছে মহাশয় সেগুলোর অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করে, এই যে অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃত সংকল্প দেখে ভূধর চট্টোপাধ্যায় স্বীকার করেছে যে সে মিথ্যে কথা বলেছিল। মুখুজ্জে মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পাই নাই। তাহার পর ডাক্তার আসে, ডাক্তার পরামর্শ দেয়, ও কথা বলো না, বিড়া বাড়বে, বলিও যে বাক্স আছে, উহাকে ভালো হতে দাও আগে। আমিও মনে করলাম যে এই সুযোগে আমি আমার মেয়েটিকে বিয়ে দেওয়ানোর চেষ্টা করি। বাপু হে, আমার মেয়ের কিনারা হইতে ছিল না, তাই দুইটা মিথ্যা কথা বলিয়াছিলাম। বোঝা গেল কোন মিথ্যা কথা বলেছিল সেটা। নেক্সট হচ্ছে, তা সে মিথ্যা কতক্ষণ টিকিত? বিবাহ হইলেই সমস্ত প্রকাশ হইত, তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথি বৎসল হোক, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এইরূপ শিথিল নীতি মনুষ্য যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী অ। কি লিখলেন? শ্রী অ, আষাঢ় 1306। আচ্ছা, এটা হচ্ছে পুরো যে গল্পটা, সেই গল্পটার 4টে অধ্যায় নিয়ে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে মোটামুটি আলোচনা করলাম। আপনাদের পুরো টেক্সটটা খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে এবং এভাবেই প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়ে পড়ে এগোতে হবে। এবং তার পাশাপাশি অন্যান্য আরো যে ইনফরমেশন রয়েছে, যে কোন গ্রন্থ বা কবে লিখেছে, কিন্তু দেখাই আছে আষাঢ় 1306 ইত্যাদি, এইগুলো আমি একটা পিপিটি করে দেখানোর চেষ্টা করছি কিছু জায়গা, এবং এরকম ভাবে দাগিয়ে দাগিয়ে আমাদেরকে জায়গাগুলোকে পড়ে নিতে হবে। তাহলে এটা হলো আমাদের আজকের এই পার্টের আলোচনা, পুরনো মেয়ে গল্পটি। এভাবে আমরা এক এক করে প্রত্যেকটা গল্প শেষ করব। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছে সেটা দেখব। তার সাথে সাথে আমরা
কিছু প্রশ্ন, এমনি প্রশ্ন কিছু সলভ করার চেষ্টা করব। মন্তব্য যুক্তি দিয়ে কিভাবে প্রশ্ন আসছে, লাইন বাই লাইন আগে পিছে দিয়ে কিভাবে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি তাহলে আপনাদের খুব একটা সমস্যা হবে না। আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পারলেন কিনা, বা কোন জায়গা বুঝতে পারেননি, বা আর কিভাবে বোঝালে আপনাদের সুবিধা হয়, সেটা বোঝালে আমার পক্ষে অনেক সুবিধা হবে। আচ্ছা, আমি এরপর পিপিটিটা একটু দেখাচ্ছি। দেখুন, আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়োনো গল্পটি। ঠিক আছে, এই কুড়োনো গল্পটি আমরা আজকে পড়লাম। এর গল্প গ্রন্থ হচ্ছে নবকথা, পত্রিকা হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পত্রিকা কি কি, পরিচ্ছেদ, পরিচ্ছেদ 4টে পরিচ্ছেদ পাচ্ছি, পরপর সিকোয়েন্স অনুযায়ী আমাদের মনে রাখতে হবে। প্রথম আমরা পাচ্ছি বেঘাই বাড়ি, তারপর দ্বিতীয় পাচ্ছি হচ্ছে কার্যোদ্ধার, তৃতীয় পাচ্ছি হচ্ছে বুড়াবর, এবং চতুর্থ পাচ্ছি হচ্ছে একখানি পত্র। এটা পরপর 1 2 3 4 সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, এবং প্রত্যেকটার মধ্যে কোন কোন ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এখান থেকে মোটামুটি 2টো প্রশ্ন আমরা প্রমিনেন্ট এখান থেকে পেয়েছি বিগত বছরে, যেটা 2019-এর জুনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা আমি পড়ছি, সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়োনো মেয়ে গল্পে কুড়োনো মেয়েটির প্রকৃত পরিচয় কি, বা প্রকৃত পরিচয় হলো। 1 নম্বর অপশানে দিয়েছে নবগ্রাম নিবাসী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি, 2 হচ্ছে শ্রীনিবাসের শ্যালিকা, 3 হচ্ছে শ্রী অন্নদাচরণের শ্যালিকা, এবং 4 হচ্ছে শ্রী ভূধর মুখোপাধ্যায়ের পালিতা কন্যা। এবার এখানে 4টে অপশান আছে, এই একটা অপশান, 2টো অপশান, 3টে, এবং এটা নিচে চলে গেছে। যাই হোক, এ বি সি ডি, এখানে অ্যান্সার আমি দিইনি, আপনারা নিজেরা অ্যান্সার দেবেন। আগে গল্পটা আপনারা পড়ে নেবেন, তারপরে। এখন আমরা এমনি আলোচনা এখানে দেখতে পারি যে আমরা এটা কি জানলাম, নবগ্রাম নিবাসী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি কি উনি ছিলেন, শ্রীনিবাসের শ্যালিকা, শ্রী অন্নদাচরণের শ্যালিকা, নাকি এর মধ্যে কোনটা হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা আমাদেরকে উত্তর করতে হবে। আমরা নেক্সট দিন যখন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আরেকটি গল্প রয়েছে, সেই গল্পটি আমরা পড়ে নেব, পড়ে নিয়ে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কি এসছে সেই নিয়ে আমরা আলোচনা করব, এবং তখন আমরা উত্তরগুলো লিখব। আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই, যাতে আপনারা এটা দেখে মোটামুটি বুঝতে পারেন যে বিগত বছরে কিরকম ধরনের প্রশ্ন আসছে। তাহলে খুব একটা কঠিন না, বেশ সোজাই প্রশ্ন। নেক্সট হচ্ছে 2022-এর একটা প্রশ্ন হচ্ছে কুড়োনো মেয়ে গল্প অনুসরণে নিচে 2টো বিবৃতি দেওয়া হচ্ছে। প্রথম বিবৃতি কি বলছে, পুত্রবধূর মৃত্যুর পর বেঘাই বাড়ি যাওয়ার পথে সীতানাথের মন সবিশেষ বিষণ্ণ হয়েছিল। বিবৃতি 2 হচ্ছে সীতানাথের বড় ছেলে শ্রীনিবাস কলকাতার মেসে এসে থেকে রীতিমতো আইন পাশ করেছিল। এই যে 2টো বিবৃতি, বিবৃতি 1 অ্যান্ড বিবৃতি 2। এবার আমাদেরকে এখান থেকে বলতে হবে যে এটা কি দুটোই ঠিক বলছে, নাকি প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল, নাকি বিবৃতি 1 ভুল 2 ঠিক, নাকি হচ্ছে দুটোই ভুল। তাহলে আমরা এখানে গল্পে পড়েছিলাম এবং পড়ানোর সময় দাগিয়েও ছিলাম লাইনটা, যে পুত্রবধূর মৃত্যুর পর বেঘাই বাড়ি যাওয়ার পথে সীতানাথের মন কেমন ছিল, এই জায়গাটা কিন্তু আমাদের দাগানো রয়েছে। নেক্সট হচ্ছে সীতানাথের বড় ছেলে শ্রীনিবাস কলকাতার মেসে এসে থেকে রীতিমতো আইন পাশ করেছিল। এটা আমরা জানি যে সে আইন পাশ করেনি, তার বন্ধু আইন নিয়ে পড়াশুনো করছিল। তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের দাগানো আছে এবং টেক্সটের মধ্যে খুব ভালো করেই বোঝানো রয়েছে। তাহলে এই 2টো বিষয় জেনে আমাদেরকে উত্তরটা করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। নেক্সট দিন আজকে আমরা এই কোশ্চেনটা অন্তত দেখানো হলো যে 2021-এ এবং 2022-এ এবং 2019-এর জুনে এসেছে,
এখান থেকে এই দুটো প্রশ্ন। এছাড়া আমরা আরেকটা যে গল্প রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন পাবো, এবং মিক্সড কিছু প্রশ্ন এখন আসছে। এখন মিক্সড কোশ্চেন খুব প্রচণ্ড পরিমাণে আসছে, মিক্সড একদম। সেক্ষেত্রে কি হচ্ছে যে মিশিয়ে দিচ্ছে, দুটো গল্প থেকে মিশিয়ে বলছে যে শুদ্ধ অশুদ্ধ নির্মাণ করতে দিচ্ছে। সেখান থেকে দেওয়া হচ্ছে, লাইন তুলে দেওয়া হচ্ছে, নানানভাবে প্রশ্ন দেওয়া হচ্ছে, এদিকে লাইন দিয়ে এদিকে দিয়ে দুটোর মধ্যে ম্যাচ করতে বলা হচ্ছে, কোনটার সাথে কোনটা হবে, এরকম নানান ধরনের প্রশ্ন আসছে। তাহলে এই ছিল মোটামুটি আজকের গল্প বা আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমাকে আপনারা জানাবেন, আপনাকে পছন্দ হলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং এখানে কমেন্টে আমাকে জানাবেন যে কোথায় কি অসুবিধা রয়েছে। নেক্সট দিন আমরা সেকেন্ড গল্পটা পড়ে নিয়ে তারপরে আমরা এটার সঙ্গে সঙ্গে ওই পরবর্তী গল্পের যে প্রশ্ন আছে সেটাও সলভ করার চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের।